বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২০ আগস্ট ২০২৫ বুধবার বেলা ১টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সবাই যারা সদস্য এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ, তাদের সমন্বয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি সঞ্চালনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি প্রণয়নের জন্য এই সভা অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো সহ আরো রাজনৈতিক বক্তব্য দেবেন। বন্ধুরা আমার, আপনারা জানেন এদেশের এক ক্ষণজন্ম সন্তান, এক অদম্য সাহসী বীর সেনানায়ক, ১৯৭১ সালে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যিনি মহান স্বাধীনতার ঘোষক হিসাবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল অধ্যায় যিনি রচনা করেছেন, তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে, এই বিচরণ ছিল সাহসে, এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পংক্তিমালা দিয়ে তৈরি। বন্ধুরা আমার, বহুদলীয় গণতন্ত্র বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়াউর রহমান। বন্ধুরা আমার, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। বন্ধুরা আমার, এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা, মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা, কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের, তাই তাকে হত্যা করা হয়। এরপরে তার সুযোগ্যা সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা, সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদ এরশাদের সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন। ৯ বছরের এক অসীম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বন্ধুরা আমার, এই পথ বেয়েই দেশ এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা বলেছি বারবার, সাম্রাজ্য আধিপত্যবাদী শকুনিরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে, এই দেশকে। আবারও নানা ষড়যন্ত্রের অন্ধ গলি দিয়ে ১৬ বছর সেই পতিত ৭৫ সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নতুন রূপে, নতুন আঙ্গিকে তারা অধিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিষহ দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা, সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে। এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন, যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন, তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে, এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত
আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। তাই হোক বন্ধুরা আমার, আমরা এখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন আজকের উদযাপন কমিটির সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক কূটনীতিক জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। 7 মিনিট। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সহ আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন। তাদের সমন্বয়ে গঠিত এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বা আয়োজনের যে কমিটি, সেই কমিটির আমরা সভা করেছি, আপনারা শুনেছেন আমাদের সাহেবের কাছে, এবং সেখানে আমরা আলোচনা করে কিছু কর্মসূচি প্রণয়ন করেছি যে কিভাবে আমরা এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। বলার আগে শুধু এটুকু বলতে চাই যে রুহুল কবির রিজভী সাহেব বিএনপির প্রতিষ্ঠা, তার অর্জন ইত্যাদি নিয়ে বলেছেন, এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এদেশের উন্নয়ন, এদেশের মানুষের কল্যাণের জন্য ত্যাগ ও অপরিসীম, অন্য বেশি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জীবন দিয়েছেন। আমাদের অসংখ্য নেতাকর্মী, সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী নানাভাবে নিপীড়িত হয়েছেন, মিথ্যা মামলায় কারাভোগ করেছেন, নানাভাবে তারা কষ্ট করেছেন। সম্পদহানি থেকে শুরু করে অঙ্গহানি, অনেক কিছু শিকার হয়েছেন তারা। এই সব মানুষের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকে প্রায় 4 যুগ ধরে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে। সেই বিএনপি তার জন্মের প্রায় 4 যুগ অতিক্রমের সময়ে এবার 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু কর্মসূচি পালন করতে যাচ্ছে। আমরা যে কর্মসূচি ঘোষণা করব, এর বাইরেও আমাদের বিভিন্ন শাখা, বিভিন্ন পর্যায়ে নিজ উদ্যোগেও তারা যা উপযুক্ত মনে করবেন করতে পারবেন। তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা পালন করবেন। আমি আলোচনা এই মুহূর্তে আর দীর্ঘ করতে চাই না। আমি বলবো যে আগামী 31শে আগস্ট, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হলো 1 সেপ্টেম্বর, তার আগের দিন রবিবার বেলা 2টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য, তাৎপর্য শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিগণ এখানে অংশগ্রহণ করবেন। 1 সেপ্টেম্বর সকাল 6টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 1 সেপ্টেম্বর সকাল 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপির মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, অঙ্গদলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা জানাবেন। সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন, ফতেহা পাঠ করবেন। 2রা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং একই দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর 1 সেপ্টেম্বরই মহানগর এবং জেলা আমরা করতেছি। 1 সেপ্টেম্বর এটা 2রা সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি, কিন্তু আমাদের সকল মহানগর এবং জেলা, সকল মহানগর এবং জেলা তারা 1 সেপ্টেম্বরেই তারা বর্ণাঢ্য আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করবেন। 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্র পত্রিকা আমাদের প্ররপত্র বের করা হবে। এই উপলক্ষে এর আগেই পোস্টার করা হবে এবং সেটা বিলি করা হবে। 3রা সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বরে আমরা ঢাকায় করব র্যালি, মহানগর এবং জেলায় হবে র্যালি। 2রা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। আমি কি আরেকবার বলবো আপনাদের বোঝার জন্য? হ্যাঁ, 31শে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর ভোরে বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে। দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা সবাই 1 সেপ্টেম্বর বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করবেন। 1 সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। 2রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। 2টায়, বেলা 2টায়। 3রা সেপ্টেম্বর, আচ্ছা, এই উপলক্ষে প্ররপত্র বের করা হবে, এই উপলক্ষে পোস্টার করা হবে, এগুলো আপনাদেরকে আমরা বলেছি। 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। 4ঠা সেপ্টেম্বর আমরা আলোচনা করেছি একটু, যে 4ঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর, জেলা, উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়। 4ঠা তারিখ। 5 তারিখ আমরা কি বললাম? 5 তারিখে
আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক সমসাময়িক বিষয় নিয়ে, প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আমরা পরিকল্পনা করেছি। এটা স্পেসিফিক স্থান বা বিষয় আপনাদেরকে আমরা জানাবো। সব মিলিয়ে আমরা প্রায় সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি। তাহলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম। আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না, সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আমরা সবার সহযোগিতা চাই, অনুরোধ করছি সেই সহযোগিতা। আমরা বিএনপির পক্ষ থেকে শুধু অনুষ্ঠান নয়, আমাদের এই সময়ের যে বক্তব্য, এই বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকছে। এটা আমাদের আলোচনা হলো। তো আজকের আলোচনার প্রেক্ষিতে যা হয়েছে এটা আমরা আপনাদেরকে জানলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। কর্মসূচির বাইরে সমকালীন বিষয় আপনি আমাদেরকে জিজ্ঞেস করে কি করবেন ভাই? মহাসচিব সাহেবকে জিজ্ঞেস করবেন বা প্রাসঙ্গিক যারা আর কি, তারপরে কি বলেন, কি মানে সম্ভব হলে বলবো আর কি। অনেকে ক্রিয়ার পদ্ধতি সহ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেক অভিযোগ অনুযোগ আসছে, এসব বিষয়গুলো আসছে সম্পর্কে আপনার সামনে আরো আসছে, ঘনীভূত হচ্ছে। ঘনীভূত হচ্ছে না তরলীকৃত হচ্ছে সেটা মুশকিল বলা আর কি। তবে সব সময় তো কোনো না কোনো সংকট থাকেই, কোনোটা তৈরি করা হয়, কোনোটা বা অনিবার্যভাবে আসেই, এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি, কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কি। কিন্তু সংকট যে নাই এ কথা বলা তো ভুল হবে। কার জীবনে কোনো সংকট নাই এটা কেউ বলতে পারবে? কোন সময়ে রাজনৈতিক কোনো সংকট থাকে না এ কথা কি বলা যায়? আছে তো সংকট কিছুটা। আপনি যেটা পিআরের কথা বললেন, দেখেন আমাদের দেশে শুধু আপনি ভোটটা কিভাবে দিবেন, ব্যালট পেপারে দিবেন, ব্যালট পেপারে সিল মারবেন, না মেশিনে টিপ দিবেন, ইভিএম, শুধু এই নিয়ে কত বছর ধরে আমরা আলোচনা করতেছি বলেন? কত বছর ধরে আলোচনা পর্যালোচনা চলতেছে, এখন পর্যন্ত কি তার ফয়সালা হয়েছে? আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন। যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে, আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন। পিআরের মাধ্যমে আপনার কোনো প্রার্থীকে ভোট দিবেন না, আপনি ভোট দিবেন দলকে, সেই প্রতীকে। কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না, কোনো সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না। যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল, জনগণ না। এবং তারা কেউ কোনো নির্দিষ্ট এলাকার এমপি হবেন না, তারা হবেন দেশের এমপি। জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না। এরকম একটা বড় পরিবর্তন, যারা দেশের মালিক জনগণ, সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না। কারণ গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট, একটা ধারণা, কিন্তু এটা অনুশীলন হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে। আমেরিকায় যেভাবে গণতন্ত্র অনুশীলন হয়, ইংল্যান্ডে তো সেইভাবে হয় না।
ফ্রান্সে যেভাবে হয় ভারতে তো সেভাবে হয় না, এমনকি নেপালে যেভাবে হয় বাংলাদেশে সেভাবে হয় না। তার মানেটা কি? সবাই গণতন্ত্র অনুশীলন করে, কিন্তু এক এক দেশে এক একভাবে সেটা অনুশীলন হয়। পিআরও এরকম একটা কনসেপ্ট, এটা একটা ধারণা, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে অনুশীলন হয়। কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই। কি পদ্ধতিতে আপনি সেটা বাস্তবায়ন করতে চান, কার্যকর করতে চান, এই নিয়ে আমরা কোনো দলকে কিছু বলতে শুনি না। জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই, জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আপনার পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি? এই ঢাকার পাশে যান না আপনি, কেরানীগঞ্জ পার হয়ে ওখানে একজন লোককে বলেন যে আমরা এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন আমরা সেইভাবে না, আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি যাতে ভোটের মূল্য থাকবে, যাতে অংশগ্রহণ আনুপাতিক হারে হবে। সেখানে আপনি কোনো ব্যক্তিকে না, আপনি দলকে ভোট দিবেন এবং দল এমপি মনোনীত করবে। সেটা আপনার এখান থেকে হতে পারে, অন্য এলাকা হতে পারে। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে, বলে তাদের মতামত চাইছে যে তারা এটাতে রাজি কি রাজি না। এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। কাজে এই নিয়ে আমরা মনে করি যে যেহেতু এই যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, যেহেতু এটার ভিত্তিটা দুর্বল, সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না, এর মধ্যে এখন করা হয় নাই, প্রাসঙ্গিক করা হয় নাই, সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না আর কি। একটা সময়ে যা দেখা যাবে এটা বন্ধ হয়ে গেছে। আর আরেকটা মজা আর কি, সেটা হলো যে যদি আপনি এটা রাজিও হন তাহলে তো এই নির্বাচনে আপনি এটা করতে পারবেন না, কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের, কাজে করতে হলেও তো আপনার এর পরে নির্বাচনের প্রশ্ন আসবে আর কি, তাই না? তো সেই জন্য আমরা মনে করি যে সেটা হলো যে থাকতেই পারে আপনি যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক নেতার কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, হতে পারে সেটা খুবই ভালো, হতে পারে যুগান্তকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে কোনো প্রস্তাব ভালো হোক আর যাই মন্দ হোক, বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক, যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না, হওয়া উচিত না। ঠিক আছে। মানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সময় এইসব কথা বলতাম আর কি। তো এখন এই সরকারের ব্যাপার সম্পর্কে যদি এরকম কথা বলা হয় যে করতে দেওয়া হবে না আর কি, আমি জানি না কি প্রেক্ষিতে তারা বলে, কোন যুক্তিতে তারা বলে আর কি। এটা যারা বলে আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই কোন অধিকারে, কোন যুক্তিতে, কোন প্রেক্ষিতে আপনি এরকম কথা বলতেছেন, এটা আমাদের জিজ্ঞেস করার কি আছে? আমরা বলি না এই কথা। জামাত ইসলামের পক্ষ থেকে কয়েকদিন বলা হয়েছে যে নির্বাচন নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত। সেই ক্ষেত্রে যেহেতু নির্বাচনের মোটামুটি দিন নির্ধারিত হয়েছে, হয়তো বা নির্বাচন কমিশন রোডম্যাপ প্রতি
সেই ক্ষেত্রে সেই আলোচনাটার প্রয়োজন আছে কিনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন? প্রতিদিন আলোচনার প্রয়োজন আছে, এমনকি নির্বাচনের আগের দিনও আলোচনার দরকার আছে, প্রয়োজন হলে আর কি। এটা কোনো মানে বিরাট কোনো ব্যাপার না আর কি। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি হলো নির্বাচনের মূল স্টেক হোল্ডার এবং সরকারও একটা মূল স্টেক হোল্ডার, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে। কাজে তাদের মধ্যে আলোচনা তো যে কোনো সময় যে কোনো ব্যাপারে হতেই পারে আর কি। কিন্তু পয়েন্ট যেটা আর কি সেটা হলো যে আমরা তো সবাই এই দীর্ঘ 16 বছর 17 বছর আমরা তো আন্দোলন করছি একটাই কারণে, সেটা হলো স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে এবং নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সেই ব্যাপারে তো কারো কোনো দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। থ্যাংক ইউ। ওকে, দাবি করা হচ্ছে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন হাইকমান্ড থেকে নাকি ম্যানিপুলেট করা হচ্ছে। এই ব্যাপারে আপনারা কারো সন্দেহ, কারো অনুমান এগুলেন দিয়ে যদি মন্তব্য করতে হয় তাহলে তো ভাই সারা দিন রাত 24 ঘন্টা এটা করতে হবে আর কি। বিএনপি কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে বিশ্বাস করে না, সবচেয়ে ওপেন রাজনৈতিক দল বিএনপি। ধন্যবাদ আপনাদের।